আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে যিনি বিজেপির এবারের প্রার্থী রয়েছেন মনোজ টিগ্গা এবং বিদায়ী সাংসদ যিনি রয়েছেন জন বার্লা, তারা কিন্তু একদম দুর্গম জায়গা যে টোটোপাড়া রয়েছে সেখানে চলে এসেছেন তাদের নির্বাচনী প্রচার স্বার্থে। প্রথমেই আমরা শুনে নেব যে কি বিষয় সামনে রেখে তিনি এবারে এই নির্বাচনী প্রচার চালাচ্ছেন, কি বিষয় সামনে রেখে আপনি এই নির্বাচনটা চালাচ্ছেন? দেখুন, টোটোপাড়া শুধু পশ্চিমবঙ্গ নয়, শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বের মানচিত্রের মধ্যে এক জায়গা পেয়েছে। যেখানে টোটোপাড়াতে যে প্রিমিটিভ ট্রাইব, যেটাকে আমরা বলতে পারি যে প্রিমিটিভ ট্রাইব এখানে থাকে, টোটো সম্প্রদায়, তাদের ভাষা, তাদের কালচার, তাদের কথাবার্তা, তাদের অনেক জিনিস আলাদা আছে। তারা এখানে বসবাস করেন, হয়তো সংখ্যা 1200 থেকে 1300 আছে এখানে। তাদেরকে ধীরে ধীরে কি হচ্ছে না, তাদের ভাষা, তাদের কালচার, তাদের বেশভূষা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। ওনাদের দাবি আছে যে আগামী দিন এই যে আমাদের ভাষা, আমাদের আলফাবেট, যে লিপিগুলো আছে সেটাকে যাতে আমরা রক্ষা করতে পারি। তার জন্য দেখবেন যে এখানে ধনীরাম টোটো যিনি আছেন, ওনাকে পদ্মশ্রী পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছে মাননীয় প্রধানমন্ত্রী। কেননা আজকে প্রধানমন্ত্রীর নজর এখানে পড়েছে বলে আজকে কিন্তু উনি পুরস্কার পেয়েছেন। কিন্তু আমরা কংগ্রেসের সময় দেখতাম যারা এই ধরনের লোক যারা প্রত্যন্ত এলাকা, তারা কিন্তু কোনোদিনও পুরস্কৃত হয়নি। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রেনের মধ্যে, ওনার যে মানচিত্রের মধ্যে টোটোপাড়া রয়েছে। তাই আগামী দিন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী একটি যোজনা শুরু করেছেন, প্রধানমন্ত্রী জনমন। সেই যোজনা দিয়ে কিন্তু টোটোপাড়ার মানে উন্নয়ন করা যেতে পারে। তো তাই তাদের বক্তব্য যে 13 বছর, এর আগেও বাম শাসন ছিল, তারপরে এখন 13 বছর হয়ে গেছে টিএমসি শাসন, তারা কিন্তু উন্নয়নের ছোঁয়া থেকে এখনো দূরে আছে। তাই উনাদের বিশ্বাস আছে যে আমরা এখান থেকে যদি বিজেপিকে সাংসদ হিসাবে পাঠাই, তাহলে নিশ্চয়ই উনি আমাদের কথা রাখবেন এবং আমাদের যে উন্নয়নের কথা আছে, আমাদের যে দাবি আছে, সেই দাবিগুলো নিশ্চয়ই পূরণ হবে। আমি তাদের সাথে কথা বলেছি। ওনাদের যেরকম এখানে যখন বর্ষার সময় টোটোপাড়া কিন্তু মাদারিহাট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মানে হয়তো 1 সপ্তাহ 10 দিন এরকম হয়ে যায়। তাদের আছে যে এই সমস্যার আমরা একটি স্থায়ী সমাধান চাই, সেদিকে আমরা আপনাদের সাথে কথা বলতে আমি আশ্বাস দিয়েছি তাদেরকে, নিশ্চয়ই আমরা এই সিটটা জয়লাভ করবো। আগামী দিন আমরা এখান থেকে একটা টিম নিয়ে যাতে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর সাথে ওনাদেরকে দেখা করিয়ে ওনাদের যে দাবিগুলো আছে সরাসরি যাতে কেন্দ্রের সাথে থেকে আমরা পূরণ করতে পারি, আর সেদিকে আমরা কাজ করব। কেননা বিগত 13 বছরে বর্তমান শাসক দল কিন্তু তাদেরকে শুধু ভোট নিয়েছে, কাজের কাজ কিন্তু কিছুই নেই। এখানে একটা ওনাদেরকে কেন্দ্র করে একটা গ্রাম পঞ্চায়েত আছে, সেখানে মেম্বারের সংখ্যা হচ্ছে 5, আর ম্যাক্সিমাম টাকা এখানে আসে, কিন্তু তৃণমূলের নেতারা সেই টাকাগুলো, যেটা উন্নয়নের টাকাগুলো আছে, সেটাকে নয়-ছয় করে দিয়ে, দুর্নীতি করে দিয়ে টোটোপাড়ার বাসীকে তারা উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে। আমরা শুনে নিলাম এবারে যিনি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রয়েছেন মনোজ টিগ্গা, তার থেকে তিনি কি কি বিষয় নিয়ে এবারে এই টোটোপাড়া যে একদম প্রত্যন্ত এলাকা রয়েছে, টোটোপাড়া গ্রাম, সেখানে কি বিষয় নিয়ে তিনি লড়বেন। আলিপুরদুয়ারে কিন্তু বেশিরভাগটাই রয়েছে চা বলায় এবং এই চা বলায় কিন্তু এক বড় প্রভাব ফেলে লোকসভা নির্বাচন থেকে শুরু করে বিধানসভা নির্বাচনে। আমরা পরবর্তী প্রশ্ন কিন্তু তার কাছে তুলে ধরবো এই চা বলায় কে ঘিরে। আলিপুরদুয়ার যে জেলা রয়েছে সেখানে বেশিরভাগটাই কিন্তু রয়েছে চা বলায় ঘেরা, এবং এই যে চা বলায় ঘেরা রয়েছে, চা শ্রমিকদের যে মূল যে দাবি, সেই পুরোনো দিন থেকে তারা ন্যূনতম যে হাজিরা যে রয়েছে তারা কিন্তু সেটা পাচ্ছে না। তো সেই বিষয়ে কেন্দ্রীয় সরকার কি প্রতিশ্রুতি দেবে বা কি চিন্তা ভাবনা রয়েছে কেন্দ্রীয় সরকারের? দেখুন, কেন্দ্র সরকার তো পার্লামেন্টে অ্যামেন্ডমেন্ট করে যাতে সমস্ত জায়গাতে পাশাপাশি চা বাগানেও যাতে ন্যূনতম মজুরি চালু হয়, তার জন্য আইন পাস করেছে। কিন্তু আপনারা জানেন যে বর্তমান শাসক দল আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে কোনো আইন মানে না। এরা আপনি তৃণমূল নেতাদের যদি আপনি বক্তব্য শুনবেন, ওনাদের যদি কথাবার্তা বলেন, তাহলে ওনারা মনে করেন যে পশ্চিমবঙ্গ আলাদা একটি রাষ্ট্র। ওনারা পার্লামেন্টে যে কোনো আইন পাস হবে, তাদের সেই আইনগুলো নিজের রাজ্যে আইন প্রয়োগ করবে না। হাইকোর্ট যা আদেশ দেবে, যা ভার্ডিক্ট দেবে, সেটা ওনারা মানবেন না। যেরকম 370 ছিল 35-এ কাশ্মীরে, তারা কিছুই মানতো না। সেরকমই ওনারা হয়তো আলাদা রাষ্ট্র হিসাবে মনে করেন। তাই যে পার্লামেন্ট পাস করেছে, আইন পাস হয়েছে, সেই আইনটা ওনারা এখানে মানছেন না। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই সরকার 2011 সালে এসেছে, অনেক আশা নিয়ে চা বাগানের শ্রমিকরা তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল। কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে টিএমসি যে ট্রেড ইউনিয়ন রয়েছে বা টিএমসি পার্টি রয়েছে, তারা মালিক সাথে একটা যোগাযোগ রেখে তাদের কাছ থেকে ইলেকট্রাল বন্ড কিংবা বিভিন্ন ধরনের চাঁদা নিয়ে একটা বড় অঙ্কের তারা কিন্তু শ্রমিকদেরকে বঞ্চিত রেখেছে। কিভাবে বঞ্চিত রেখেছে? তারা অনেক ফ্রিঞ্জ বেনিফিট চা বাগান থেকে পেত, সুযোগ সুবিধা পেত, যেরকম কম্বল পেত, চপ্পল পেত, ছাতা, ত্রিপাল,
এবং পাশাপাশি লাকড়ি পেত, রেশন পেত, আরো মেডিকেল ফেসিলিটি, স্কুল বাস, অনেক সুযোগ সুবিধা পেত, কিন্তু সমস্ত সুযোগ সুবিধা থেকে তারা কিন্তু বঞ্চিত হয়েছে। আগে পাতা তোলার জন্য যেটা ঝলি রুমাল বলে সেটা পেত, সেটাও পাচ্ছে না। তারপরে পূর্ণিং করার জন্য কলমছড়ি, যেটা আমরা এখানে দেখলাম, পেত। তারপরে স্কিপ করার জন্য পতং পেত, ছিলিং জন্য ছিল ফাড়ুয়া পেত, মাটির ড্রেন তৈরি করার জন্য তারা একটা কোদাল পেত, সেগুলোও কিন্তু এখন পাচ্ছে না। তারপরে যারা পেস্টিসাইড, উইডিসাইড অর্থাৎ যারা মানে রাসায়নিক স্প্রে করে, তাদেরকেও কিন্তু চশমা দেওয়া হতো, গামবুট যেটা পায়ে পড়ে হাঁটু পড়তো গামবুট, তারপরে হাতে গ্লাভস, তাদেরকে সাবান দেওয়া হতো এবং পৌষ্টিক খাবার খাওয়ার জন্য কিছু অর্থ তাদেরকে দেওয়া হতো। কিন্তু সমস্ত জিনিসগুলো বন্ধ করে দিয়েছে বর্তমান শাসক দল ক্ষমতার আসার পর থেকে। তাই তাদের মধ্যে একটা ক্ষোভ রয়েছে। যদি কেন্দ্র সরকার না থাকতো, মোদিজি না থাকতো, তাহলে কিন্তু আজকে চা বাগানের শ্রমিকের বাড়িতে কিন্তু উনান চলতো না। আজকে চা বাগানের রেশন বন্ধ হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে 35 কেজি বিনামূল্যে রেশন দিচ্ছেন। আজকে চা বাগানে লাকড়ি পাচ্ছে না রান্না করার জন্য। আজকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে চা বাগানের শ্রমিকরা বিনামূল্যে গ্যাসের কানেকশন পেয়েছেন। আজকে জলের অভাব আছে। প্রধানমন্ত্রী জল জীবন মিশনের মাধ্যমে নল বাহিত পানীয় জলের ব্যবস্থা যদি কেউ করে থাকে, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। তারপরে আপনি দেখবেন যে প্রত্যেক অলিগলিতে সিসি রোড, পাকা রাস্তা, ড্রেন, কালভার্ট এগুলো তৈরি হচ্ছে। এটা কেন্দ্র সরকারের 15 ফাইন্যান্সের টাকা দিয়ে হচ্ছে। আর তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়িও পেয়েছে। মানে সমস্ত সুযোগ সুবিধা যদি আপনারা দেখেন তাহলে কেন্দ্র সরকার দিচ্ছে, কিন্তু বর্তমান শাসক দল শ্রমিকদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রেখেছে। আরো যে আগে বাগানে প্রোরোটা সিস্টেম ছিল না। প্রোরোটা মানে আগে মনে করেন যে আমি আপনাকে টাস্ক দিলাম, সেই টাস্কটা হাজিরা আছে মনে করেন 100 টাকা, সেই টাস্ক যদি আপনি পূরণ না করেন তাহলে আনুপাতিক ভাবে তার টাকাটা কাটা পড়বে। আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না। এই বর্তমান শাসক দল ক্ষমতায় আসার পর থেকে শ্রমিকদের যদি পাতা তোলার টাস্ক দিনভরের মধ্যে 25 কেজি থাকে, 25 কেজির তুলনায় কেউ যদি 20 কেজি তুলে, তাহলে যে 5 কেজি কম তুলেছে তার বেতন থেকে টাকা কাটা যায়। এটা শ্রমিকের মধ্যে প্রচন্ড অসন্তোষ রয়েছে এবং এই ধরনের কাজ, এই ধরনের প্রোরোটা সিস্টেম আগে কোনোদিনও ছিল না। এই টিএমসি সরকার আসার পর থেকে এই নিয়মগুলো চালু হয়েছে। তারপরে তাদের যে এক্সট্রা লিভ প্রাইস সাধারণ ভাষায় বলে ডাবলি। এইটা ডাবলি মানে কাকে বলবো, কারো যদি টাস্ক 25 কেজি থাকে, কেউ যদি 50 কেজি তুলে থাকে, তার মানে 25 কেজি অতিরিক্ত পাতা তুলেছে, এক্সট্রা লিভ যেটা বলে, তাদেরকে এক্সট্রা লিভ প্রাইস হিসাবে 3 টাকা করে দেওয়া। এটা 2009 সালে এগ্রিমেন্ট হয়েছিল, এখন 24 হয়ে গেছে। 24 মানে 15 সাল চলে গেছে, কিন্তু আজ পর্যন্ত সেই টাকাটা বাড়েনি। তাই এইসব নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। আগামী দিন তারা বিজেপি কে ভোট করবেন এবং নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান এবং উনাদের যে সমস্যা আছে সেই সমস্যাকে বিজেপি এবং বিটিডব্লিউ মিলেই সমাধান করতে পারে। এটা তো চলে গেল আপনাদের চা বাগানের সমস্যা। এবার যদি ধরি আমরা শহর অঞ্চল, যে আলিপুরদুয়ার শহরে বহু জনবসতি এলাকা এবং সেখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন বাড়ির যে আবর্জনা রয়েছে এবং বিভিন্ন হোটেল বলুন বা রেস্টুরেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু, সেখানে যে তাদের আবর্জনাগুলি ফেলা সেরকম কিছু নেই। তো সেই বিষয়ে আপনাদের দল কি ভাবছে? দেখুন, নিশ্চয়ই আমি আরেকটা চা বাগানে এড করে আপনাকে বলতে চাই। আর চা বাগানে যে এখন জমির পাট্টা দিচ্ছে, সেই পাট্টা কিন্তু মানুষ, চা বাগানের শ্রমিকরা নিচ্ছে না। তারা পাট্টার বদলে কিন্তু জমির মালিকানা অধিকার চায়। তারপরে ন্যূনতম মজুরি একটা আছে। আচ্ছা, যেটা টাউন, যেটা মিউনিসিপ্যালিটি এলাকা আলিপুরদুয়ার রয়েছে, সেখানে কিন্তু দেখবেন যে যেটা মাঝের ডাবরি চা বাগান আছে, সেখানে কিন্তু তরতাজা যে চা গাছ ছিল সেটাকে তুলে দিয়ে কিন্তু সেখানে যে ডাম্পিং গ্রাউন্ড বানানো হয়েছে, সেখানে শ্রমিকরা তাতে বাধা সৃষ্টি করেছিলেন, বিরোধিতা করেছিলেন। সে সময় কিন্তু বাংলার পুলিশ তাদের উপরে লাঠিচার্জ করেছিল এবং অনেক আহত হয়েছিলেন এবং অনেকের বিরুদ্ধে কিন্তু কেসও করা হয়েছিল। সেটাকে এইভাবে এত লাঠিচার্জ জোর জবরদস্তি করে সেখানে একটা ডাম্পিং গ্রাউন্ড হয়েছে। সে ডাম্পিং গ্রাউন্ডের উদ্বোধনও হয়েছে, কিন্তু এখনো যদি আপনি যান সেখানে কিন্তু তালা লাগানো আছে এবং টাউনের উপরে দেখবেন যে যেখানে সেখানে আবর্জনা ফেলানো আছে, পড়ে আছে, দুর্গন্ধ বের হচ্ছে, মানুষ সেই দুর্গন্ধ থেকে অতিষ্ঠ হয়ে আছে। অর্থাৎ যে ডেভেলপমেন্ট, যে কাজের জন্য টাকা পয়সা দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে না। ডাম্পিং গ্রাউন্ড হয়েছে কিন্তু সেখানে কোনো আবর্জনা ফেলানো হচ্ছে না, আবর্জনা টাউনের মধ্যেই আছে। তারপরে আলিপুরদুয়ার টাউনের অল্প বৃষ্টি হলে কিন্তু জল জমে যায়, নিকাশি ব্যবস্থা নেই। তো এত টাকা আসে সেখানেও কিন্তু নিকাশি ব্যবস্থা সঠিক মতন আসছে না।
হচ্ছে না। তাই আমরা আগামী দিন যে এই যে ডাম্পিং গ্রাউন্ড, তারপরে নিকাশি ব্যবস্থা, নিশ্চয়ই আগামী দিন আমরা তো ক্ষমতায় নেই, কিন্তু আমরা রাজনৈতিক ভাবে সেখানে আমরা একটা আন্দোলন গড়ে তুলবো, যাতে সেখানে যে জল জমতেছে, ডাম্পিং গ্রাউন্ড চালু হচ্ছে না, এই সমস্ত জিনিসকে নিয়ে আমরা আগামী দিন নিশ্চয়ই একটা রাজনৈতিক আন্দোলন করে আমরা যেটা মিউনিসিপ্যালিটি অফিস রয়েছে, পৌরসভা অফিস রয়েছে, সেখানে ঘেরাও করব এবং তাদেরকে বাধ্য করব যে কাজ করার দরকার পড়ছে না, যা ডাম্পিং গ্রাউন্ড ইমিডিয়েট অবিলম্বে চালু করতে হবে এবং যে জল জমে নিকাশি ব্যবস্থা নাই, সে নিকাশি ব্যবস্থাও ঠিকঠাক করতে হবে। আচ্ছা, আর একটা প্রশ্ন, যেটা এই যে আলিপুরদুয়ার শহর, আলিপুরদুয়ার বারোবিশা সলসলাবাড়ি থেকে ফালাকাটা পর্যন্ত যে জাতীয় সড়কের কাজ হচ্ছে, তো সেখানে রাজ্য সরকার বলছে কেন্দ্রীয় সরকারের তালবাহিনীতে সেই সমস্ত কাজ থমকে রয়েছে। তো আবার আপনাদের কাছে আসলে তো সেটা কি ভাবে আপনারা কি বলবেন সেই বিষয়ে? আর দেখুন, যেটা 4 লেনের কাজ ফালাকাটা সলসলাবাড়ি থেকে আসামগামী যে 4 লেন রাস্তা আছে, তার যেটা সম্পূর্ণ হচ্ছে না, তার জন্য কিছু নেতা তৃণমূলে দায়ী আছে, যে মনে করেন যে কন্ট্রাক্টর কাজ করতে এসেছে, তাদের কাছ থেকে বালি নিতে হবে, তাদের কাছ থেকে মাটি কিনতে হবে, তাদের কাছ থেকেই মানে পাথর কিনতে হবে। এই যে জোর জবরদস্তি গাছজুয়ারি, মানে আমার কাছ থেকে আপনাকে কিনতে হবে, সিন্ডিকেট রাজ্য। এই যে সিন্ডিকেটের ফলেই কিন্তু সেই কাজে বিলম্ব হচ্ছে। আজকে যে এখানে যারা তোলাবাজি করে, যে আমাদের জেলা পরিষদ সভাধিপতি আছেন, ওনার ফলে কিন্তু সেটা হচ্ছে না। জোর করে আমার কাছ থেকে বালি কিনতে হবে, জোর করে আমার কাছ থেকে মাটি কিনতে হবে, জোর করে আমার কাছ থেকে পাথর কিনতে হবে এবং চড়া দাম আমাদেরকে দিতে হবে। তাই সেখান থেকে কন্ট্রাক্টরকে পালানোর জন্য তারাই কিন্তু বাধ্য করেছে, পালানোর ফলে কিন্তু সেই কাজে দেরি হচ্ছে। যদি রাজ্য সরকার এইগুলোকে দেখে প্রশাসন ঠিকঠাক কাজ করে, তাহলে কিন্তু অবিলম্বে কাজ হবে এবং মানুষ সেই কাজ সম্পূর্ণ হলে তার লাভটাও পাবে। আচ্ছা, এই যে বালু পাথরের আপনি যে বালু পাথরের প্রসঙ্গ তুলে আনলেন, সেই বিষয়ে আলিপুরদুয়ার জেলার 1 নম্বর ব্লকের যে ঘাটপা রয়েছে এবং শুনশুনি বাজার, এই সমস্ত এলাকার সাধারণ যারা মানুষ রয়েছেন, তারা কিন্তু মূলত তাদের আর্থিক যে উপার্জন সেটা কিন্তু রয়েছে এই তোষা নদীর ওপরে নির্ভর করে, কারণ তারা সেখান থেকে বালি পাথর তুলে সেটা বিক্রি করে তাদের দিন যাপন করতো, কিন্তু বর্তমানে সেটা একদমই বন্ধ হয়ে রয়েছে। তো সেই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, সে তোরসা নদীতে একাধিক শ্রমিক কাজ করতো, তারা সেখানে বালি তোলা থেকে নিয়ে অনেক কিছু কাজ করতেন সেখানে। তো এই বর্তমান শাসক দল রয়্যালটি রিনিউয়াল করেনি, রয়্যালটি রিনিউয়াল না করার ফলে কিন্তু কেউ সেখানে ঢুকতে পারছে না। কিন্তু বালি তো ঠিক চোরাচালান হয়ে যাচ্ছে, আর মানে একের পর এক ডাম্পার ঢুকে যাচ্ছে এবং সেখান থেকে বালি পাথর তুলে কিন্তু রাত্রের অন্ধকারে, দিনের বেলাও চলে যাচ্ছে, আবার রাত্রেও কিন্তু সেখানে বালি পাথর সমস্ত সেখানে পাচার হচ্ছে। তাতে বোঝা যাচ্ছে যে এখানে কিছু অসাধু নেতা আছে টিএমসির এবং কিছু প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, তাদের সহযোগিতায় কিন্তু এই যে এই কাজগুলো, কেন মানুষ তো বালু পেয়ে যাচ্ছে কিন্তু চড়া দামে কিনতে হচ্ছে, তার সরকারের কাছে যে ট্যাক্স যাওয়ার কথা সেটা কিন্তু যাচ্ছে না, কেননা রয়্যালটি রিনিউয়াল হয় নাই, চোরা পথে সব বিক্রি হয়ে যাচ্ছে। আমরা বারবার আমাদের আগে বিধায়ক ছিলেন, হয়তো এখন টিএমসিতে চলে গেছেন, আমরাও একাধিকবার, শুধু তুরসা না আরো অন্য জায়গাতে যেখানে রয়্যালটি রিনিউয়াল হয়নি, আমরা একাধিকবার যিনি ইন্ডাস্ট্রি মিনিস্টার রয়েছেন শশী পাজা, ওনার কাছে আমরা বিধানসভায় অলিখিত প্রশ্ন জিজ্ঞাসা করেছি, কিন্তু উনি একটাই কথা বলে সাইড হয়ে যান যে না, এটা ডিএম দেখছে। আরে ডিএম কি, যার একটা মন্ত্রণালয় রয়েছে, মন্ত্রী রয়েছে, সে উত্তর দেবে না, শুধু বলে দেবেন যে ডিএম এর আন্ডারে রয়েছে। এইভাবে হতে পারে না। সেই জিনিসটাকে কাজে লাগিয়ে কিন্তু অসাধু কিছু টিএমসি লিডার এবং প্রশাসন মিলে এই যে মানে অনৈতিক ভাবে নদী থেকে বালু পাচার, পাথর পাচার হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি এতক্ষণ সময় আমাদের ট্রাই টিভি বাংলাকে দেওয়ার জন্য। আমরা শুনে নিলাম এবারে যিনি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রয়েছেন মনোজ টিগ্গা, তিনি কি কি বিষয়কে মূলত সামনে রেখে এবারে নির্বাচনী প্রচার চালাচ্ছেন এবং নির্বাচনীতে কিভাবে লড়বেন। আলিপুরদুয়ার থেকে অনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাই টিভি বাংলা।